নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরগুলোর উপর নজর রাখবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করা হলো, আর দিল্লিতে যে লাঠিচার্জ হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে কি অস্বস্তিতে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে খবরটি, সেটি হলো যে অভিজিৎ দীপকে কিভাবে অস্বস্তিতে ফেললেন এনডিএ কে। এই সমস্ত খবরগুলি আপনাদের একে একে জানাবো। শুরুতেই চোখ রাখা যাক বিহারের রাজনীতির দিকে, যেখানে প্রতিনিয়ত নতুন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে এবং ভাঙছে। বেশ কিছুদিন ধরেই বিহারের রাজনীতিতে একটি কথা কিন্তু খুব ঘুরপাক খাচ্ছে যে জনতা দল ইউনাইটেড বা জেডিইউ যদি বিজেপির সঙ্গে থাকে তবে তাদের অস্তিত্বই একদিন বিলীন হয়ে যাবে। আর এই কথাটি আজ থেকে নয়, প্রায় 2 বছর আগে থেকেই বলে আসছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আজ যেন তার সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যেতে বসছে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপি অত্যন্ত সুকৌশলে জেডিইউ এর সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রীর পদটি ছিনিয়ে নিয়েছে এবং নীতিশ কুমারকে বিহারের রাজনীতি থেকে দূরে সরিয়ে কেন্দ্রে পাঠানোর এক গভীর ষড়যন্ত্র রচনা করেছে। বর্তমান পরিস্থিতিতে বিহার সম্রাট চৌধুরীর নেতৃত্বে যে সরকার চলছে তারা প্রতিনিয়ত নীতিশ কুমারের নেওয়া পুরনো সিদ্ধান্তগুলোকে বাতিল করে দিচ্ছে এবং সেখানে বিজেপি নিজস্ব রাজনৈতিক এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে জেডিইউ দলের ভিতরেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জেডিইউ এর বেশ কিছু শীর্ষ নেতা এই মুহূর্তে বিজেপির সুরে সুর মেলাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তেজস্বী যাদব সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন, যেখানে তিনি সরাসরি জেডিইউ এর জাতীয় কার্যকারী সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝায়ের নাম করে উল্লেখ করে বলেছেন যে সঞ্জয় ঝাই কিন্তু নীতিশ কুমারকে চরম বিপাকে ফেলেছেন। তেজস্বী যাদবের দাবি, জেডিইউ নেতারা নিজেদের পদ বাঁচাতে এবং দলের ভেতরে ক্ষোভ ধামাচাপা দিতে নীতিশ কুমারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি সঞ্জয় ঝাকে সরাসরি অমিত শাহের অনুগামী বা চেলা বলে কিন্তু কটাক্ষ করেছেন। তেজস্বী বলেছেন যে এই নেতারাই নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠিয়ে বিহারের রাজনীতি থেকে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই সঞ্জয় ঝা একসময় বিজেপিতেই ছিলেন এবং প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির অত্যন্ত ঘনিষ্ঠ বলে কিন্তু পরিচিত ছিলেন। পরবর্তীকালে তিনি জেডিইউতে যোগ দিলেও কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক বরাবরই বজায় ছিল। যখনই বিহারে জোট বদলের পরিস্থিতি তৈরি হয়েছে, এই সঞ্জয় ঝাই দুই দলের মধ্যে সেতু বন্ধনের কাজ করেছেন। শুধু সঞ্জয় ঝা নন, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং এর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এনেছে আরজেডি। তাদের দাবি এই নেতারা আসলে জেডিইউ এর নয় বরং বিজেপির হয়ে কাজ করছেন। আর এর ফলে জেডিইউ দলের সাধারণ কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন যখন থেকে নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন তখন থেকেই দলের সাধারণ কর্মীদের আর কোনো কথাই শোনা হচ্ছে না। বাঙ্কিপুরে বিজেপির হারের পিছনেও জেডিইউ কর্মীদের এই অন্তর্নিহিত ক্ষোভকে একটি বড় কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে নীতিশ কুমার যে খুব সহজে ময়দান ছেড়ে দেওয়ার পাত্র নন তার প্রমাণও কিন্তু সম্প্রতি পাওয়া গেছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নীতিশ কুমার হঠাৎ করে সঞ্জয় ঝায়ের বাসভবনে উপস্থিত হয়েছেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত জনতা তাকে ঘিরে সুপার সিএম জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করে। কেউ কেউ চিৎকার করতে থাকেন এবং বলতে থাকেন যে বিহার তাকে খুব মিস করছে। গত 18 আগস্ট এই ঘটনা বিহারের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। সেদিন সঞ্জয় ঝায়ের বাসভবনে নীতিশ কুমারকে বেশ গম্ভীর মেজাজে দেখা যায়। তিনি সঞ্জয় ঝাকে স্পষ্ট নির্দেশ দেন যে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা যে সমস্ত অভিযোগ ও সমস্যা নিয়ে আসছেন তা যেন অত্যন্ত গুরুত্ব সহকারে শোনা হয় এবং সেই সমস্ত অভিযোগের কাগজপত্র যেন সরাসরি তার কাছে পৌঁছে দেওয়া হয়। নীতিশ কুমারের এই আচমকা পরিদর্শন এবং পড়ার নির্দেশ থেকে একটি বিষয় পরিষ্কার যে তিনি দলের রাশ ফের নিজের হাতে ফিরিয়ে নিতে চাইছেন। তিনি সঞ্জয় ঝাকে যে নির্দেশ দিয়েছেন তা আসলে দলের ভিতরের বিদ্রোহী অংশ এবং বিজেপিকে একটি প্রচ্ছন্ন বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তিনি বুঝিয়ে দিতে চাইছেন যে বিহারের রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা এখনো শেষ হয়ে যায়নি এবং তিনি আবার স্বমহিমায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। এখন দেখার বিষয় তেজস্বী যাদব যে অভিযোগগুলো তুলেছেন তার ভিত্তিতে নীতিশ কুমার আগামী দিনে তার দলের অন্দরে
কোনো বড় রদবদল করেন কিনা, নাকি বিজেপি সত্যিই নীতিশ কুমারকে রাজনৈতিকভাবে দুর্বল করে দিতে সফল হয়। আর এবার আমরা নজর রাখবো এমন একটি খবরে যা ভারতীয় রাজনীতিতে দলবদলের খেলা এবং রাজনৈতিক আদর্শের চরম বৈপরীত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে সম্প্রতি ককরোচ জনতা পার্টি বা সিজেপি প্রধান অভিজিৎ দীপকে নিজের দলে এবং এনডিএতে যোগ দেওয়ার জন্য একটি প্রস্তাব দিয়েছিলেন। রামদাস আটওয়ালে একটি বিবৃতিতে বলেছিলেন যে অভিজিৎ দীপকে একজন আম্বেদকরপন্থী, তিনি তরুণ এবং রাজনীতিতে অত্যন্ত সক্রিয়, তাই দেশের উন্নতির স্বার্থে তার আরপিআই এ যোগ দেওয়া উচিত এবং সেই সঙ্গে এনডিএ জোটের অংশ হওয়া উচিত। কিন্তু এই প্রস্তাবে কয়েক ঘন্টার মধ্যে অভিজিৎ দীপকে যে উত্তর দিয়েছেন তা কেন্দ্রীয় মন্ত্রীকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। অভিজিৎ দীপকে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সরাসরি রামদাস আটওয়ালাকে কিন্তু ট্যাগ করে একটি পোস্ট করেন, সেখানে তিনি অত্যন্ত শ্লেষের সঙ্গে প্রশ্ন তোলেন, মাত্র 1 মাস আগেও তো আমি আপনাদের চোখে একজন দেশদ্রোহী ছিলাম, তাহলে আজ হঠাৎ করে আমাকে এনডিএ জোটে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে কেন? আর এই একটি প্রশ্নই গোটা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। তিনি পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন যে শাসক দলের কাছে দেশপ্রেম এবং দেশদ্রোহিতার সংজ্ঞা কতটা সুবিধাবাদী। যখন যাকে প্রয়োজন হয় তখন তাকে দলে টানার জন্য আদর্শের সঙ্গে আপোষ করতেও পিছপা হয় না রাজনৈতিক দলগুলো। অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এই ধরনের সুবিধাবাদী রাজনীতিতে বিশ্বাসী করেন না এবং কোনো রাজনৈতিক দলে তিনি যোগ দিতে চান না। তিনি তার সিদ্ধান্তের পিছনের কারণগুলো ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে বর্তমানে দেশের সাধারণ মানুষের কাছে প্রচলিত রাজনীতি এবং নির্বাচনী ব্যবস্থার উপর থেকে বিশ্বাস সম্পূর্ণ উঠে গিয়েছে। তার মতে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করে বা কোনো পুরনো দলে যোগ দিয়ে দেশের কোনো প্রকৃত উন্নতি সাধন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটি বৃহত্তর গণ আন্দোলনের। তিনি মনে করেন সমাজের নিচুতলার মানুষের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে লড়াই করাটা অনেক বেশি জরুরি সংসদে বসে ক্ষমতা ভোগ করার চেয়ে। তার এই চাঁচাছোলা জবাব রামদাস আটওয়ালে তথা গোটা এনডিএ শিবিরের কাছে একটি বড় ধাক্কা হিসেবেই কিন্তু মনে করা হচ্ছে, কারণ এর মাধ্যমে দীপকে বুঝিয়ে দিয়েছেন যে ক্ষমতার প্রলোভন দেখিয়ে সবাইকে কেনা যায় না। এবার নজর রাখবো দেশের রাজধানী দিল্লির দিকে। গত 20 জুলাই দিল্লির রাজপথে যে ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছিল তা নিয়ে এবার কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত মাসে যখন ছাত্ররা আন্দোলন করেছিলেন তখন তাদের উপর যে লাঠিচার্জ করা হয়েছিল পুলিশ এবং আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি ফোর্সের এই ধরনের অ্যাকশন নিয়ে সুপ্রিম কোর্ট চরম ক্ষোভ প্রকাশ করেছে। শুধু তাই নয়, দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে একটি হাই পাওয়ার বা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে যে এবার কি তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চরম অস্বস্তি বাড়তে চলেছে, কারণ দিল্লির আইন শৃঙ্খলা এবং দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। 20 জুলাইয়ের এই ছাত্র আন্দোলনের সময় ইলেকট্রিক ব্যাটন, নির্বিচারে লাঠিচার্জ এবং যথেচ্ছভাবে কাঁদানে গ্যাসের সেল ফাটানোর যে অভিযোগ উঠেছে তা কতটা যুক্তিযুক্ত ছিল সেই বিষয়টি এখন খতিয়ে দেখবে এই নবগঠিত কিন্তু হাই পাওয়ার কমিটি। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বল প্রয়োগ করা হয়ে থাকলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস আর সুভাষ রেড্ডি। শুধু তিনিই নন, এই কমিটিতে দেশের একাধিক দিকপাল আইনি এবং প্রশাসনিক ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস রবিশঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস সালিন্দর কৌর, সিবিআই এর প্রাক্তন ডিরেক্টর ঋষি কুমার শুক্লা এবং মেঘালয়ের প্রাক্তন ডিজিপি এল আর বিষ্ণয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট এমন একটি হেভিওয়েট কমিটি গঠন করেছে যাতে তদন্তের কোনো স্তরে কোনো ধরনের ফাঁকফোকর না থেকে যায়। সুপ্রিম কোর্টের জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া বা জাস্টিস জয় মাল্য বাগচি এবং জাস্টিস ভিভি মোহনার বেঞ্চ এই মামলার শুনানির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে যে 20 জুলাইয়ের ওই আন্দোলনের সময় ভিডিও ফুটেজ অবিলম্বে একটি হাই পাওয়ার কমিটির কাছে হস্তান্তর করতে হবে। যে সমস্ত ভিডিওতে পুলিশকে ছাত্রদের উপর লাঠিচার্জ করতে দেখা যাচ্ছে, খাদানে গ্যাস ছুটতে দেখা যাচ্ছে, এমনকি মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে যে
অশালীন আচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে সেই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। ওই ভিডিও ফুটেজগুলো হবে তদন্তের অন্যতম প্রধান হাতিয়ার। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা নিয়ে। বিরোধী দলগুলো বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দীর্ঘদিন ধরেই এই বিষয়ে সোচ্চার ছিলেন। তিনি বারবার সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে জবাব চেয়েছেন। সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ার আগে পর্যন্ত বিরোধীরা এই নিয়ে সরব থাকলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ছাত্র বিক্ষোভ এবং পুলিশের লাঠিচার্জ নিয়ে একটি শব্দও কিন্তু ব্যয় করেননি। আর তার এই নীরবতায় বিরোধী শিবিরকে আরো বেশি আক্রমণাত্মক কিন্তু করে তুলেছিল। বিরোধীদের প্রশ্ন ছিল যে পুলিশ কার নির্দেশে এত বিপুল পরিমাণ কিন্তু বল প্রয়োগ করেছিল। একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন করা ছাত্রদের মৌলিক অধিকার, পুলিশ তাদের আটকাতে পারে, কিন্তু তার একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে। সেই সীমারেখা লঙ্ঘন করে কেন ছাত্রদের উপর এমন পাশবিক অত্যাচার নামিয়ে আনা হয়েছিল? কেন মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে এমন আচরণ করা হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর এবার খুঁজতে মাঠে নামছে সুপ্রিম কোর্টে তৈরি করা এই কমিটি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তদন্তের রিপোর্ট সামনে এলে কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রককে চরম জবাবদিহির মুখে কিন্তু পড়তে হতে পারে। আর রিপোর্ট যেদিন সামনে আসবে সেদিন আসলে ঠিক কি ঘটেছিল, কার নির্দেশে পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, সেও কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে। বিহারের রাজনৈতিক টানাপোড়েন আগামী দিনে কোন দিকে মোড় নেবে, অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে সুপ্রিম কোর্টের কমিটির সামনে কতটা জবাবদিহি করতে হয় এবং নতুন প্রজন্মের নেতারা কিভাবে প্রচলিত রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, সেটাই কিন্তু দেখার বিষয়। এই পুরো বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।